স্যার শুনতেছি না তো। কোনো শব্দ আসতেছে না। সাউন্ড আসতেছে না স্যার। সাউন্ড আসতেছে না, সাউন্ডের প্রবলেম, সমস্যা হচ্ছে। স্যার মনে হয় মিউট করা মেবি। আমাদের ভিডিও চলতেছে, ওইটা আমি শুনতেছি কেন জানি। এখন আসতেছে স্যার সাউন্ড। বুঝছেন? স্যার এটা এখন কই শোনা থেকে যাচ্ছে। আসছে? এখন ঠিক আছে, এখন শোনা যাচ্ছে তো। এখন শোনা যাচ্ছে স্যার। স্যার আমাকে শুনতে পাচ্ছেন, আমাদের কি? আসসালামু আলাইকুম স্যার, স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। এতক্ষণ কিছু শোনা যায়নি না? জি স্যার। জি স্যার। তাহলে আজকে আমাদের ফার্মাকোলজি তৃতীয় ক্লাস। তৃতীয় ক্লাসটা হচ্ছে কিসের উপর? গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ড্রাগ, মানে আমাদের পাকস্থলী এবং ক্ষুদ্রান্ত্র বীর্যযন্ত্রের উপরে যে সকল ওষুধ কাজ করে এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো ফার্মাকোলজিতে মেইনলি জেনেরিক নাম নিয়ে আলোচনা করা হয়। জেনেরিক নেম আর আমরা ট্রেড নেম, হ্যাঁ, দুইটা পড়ছিলাম। যে এখানে জেনেরিক নেম গুলো মানে কি কি ড্রাগস আছে এগুলা পড়া হবে এবং তারা কিভাবে কাজ করে, তাদের কি কোনো সাইড ইফেক্ট আছে কিনা। মেইনলি হচ্ছে ক্লাসিফিকেশনটা পড়া এবং কিভাবে কাজ করে এইটা। তাহলে এখানে সিলেবাসে আছে অ্যান্টাসিড এবং ল্যাক্সেটিভ, তারপরে অ্যান্টি ডায়রিয়াল ড্রাগ, মানে ডায়রিয়াতে কোন ড্রাগ ব্যবহার করা হয়। তবে মেইন যেটা জিনিস সেটা হচ্ছে অ্যান্টি আলসার ড্রাগ। অ্যান্টি আলসার ড্রাগটা আমরা বিস্তারিত আলোচনা করব একটু, কারণ এটা ইম্পর্টেন্ট। তাহলে আমরা প্রথমে একটা ছবি আঁকছি, এটা একটু আপনারা খাতায় লিখে রাখেন, পরে আমরা যখন পড়াবো তখন এটা কাজে দিবে। তাহলে আমাদের স্টোমাকের মধ্যে বা পাকস্থলীর মধ্যে যে অ্যাসিড তৈরি হয়, হাইড্রোক্লোরিক অ্যাসিড, HCl, এটা খাদ্য পরিপাকের জন্য একটা অন্যতম অ্যাসিড, যেটা খাদ্যটাকে আমরা কি বলে যখন তার লেখাগুলো বোঝাচ্ছে না। একদম বোঝা যাচ্ছে না। না স্যার, ছোট ছোট তো স্যার, বোঝা যাচ্ছে না। ক্লিয়ার মনে হচ্ছে স্যার। এখন একটু বোঝা যাওয়ার কথা। জি স্যার স্যার, ঠিক আছে স্যার। বোঝা যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এটা একটু খাতায় লিখে রাখেন এক পাশে। জি স্যার। মানে আমাদের অ্যাসিড যে তৈরি হয় এটার জন্য এখানে মেইনলি স্টোমাকের মধ্যে দুইটা কোষ আছে, স্টোমাকের ওয়ালের মধ্যে বা দেওয়ালের মধ্যে। যদি আমরা এটা স্টোমাক চিন্তা করি, এই স্টোমাকের দেওয়ালের মধ্যে বা ওয়ালের মধ্যে কোষগুলো থাকে। তাহলে একটা হচ্ছে আমাদের এই অ্যাসিডটা তৈরির ক্ষেত্রে কয়েকটা জিনিস ফ্যাক্টর কাজ করে। একটা হচ্ছে আমাদের নার্ভাস সিস্টেম, তো অবশ্যই, বা স্নায়ুতন্ত্র। স্নায়ুতন্ত্রের তো একটা ভূমিকা থাকবেই, স্নায়ু এখানে এসে কাজ করে।
আর একটা হচ্ছে এখানে দুই ধরনের কোষ থাকে, একটা হচ্ছে এন্টারোক্রোমাফিন সেল আর একটা হচ্ছে প্যারাইটাল সেল। এন্টারোক্রোমাফিন সেল আর প্যারাইটাল সেল। কিছু হরমোনেরও ভূমিকা থাকে, যেমন গ্যাস্ট্রিন একটা হরমোন, এই গ্যাস্ট্রিন হরমোনটা আমাদের HCl তৈরিতে ওর একটা ভূমিকা আছে। তাহলে এই প্যারাইটাল সেলের মধ্যে মেইনলি হচ্ছে আমাদের দুই ধরনের, একটা পাম্প থাকে, পাম্প বা চ্যানেল, আর একটা হচ্ছে রিসেপ্টর থাকে। রিসেপ্টর জিনিসটা কি? রিসেপ্টর মানে গ্রাহক, মানে একটা ড্রাগ প্রথমে গিয়ে একটা কোষের যেই জায়গায় বাইন্ড করে বা যেই জায়গায় আবদ্ধ হয় কাজ করার জন্য, ওইটাকে আমরা বলি রিসেপ্টর। আর এটা হচ্ছে একটা পাম্প, মানে এগুলা কিন্তু খালি চোখে দেখার মতো না, কিন্তু একে এমনি দেখানো হয়েছে যে একটা পাম্প, এটার ভিতর দিয়ে, এটাকে বলছি আমরা যে সোডিয়াম পটাশিয়াম ATPase পাম্প বা প্রোটন পাম্প। ATPase এটা একটা এনজাইম, সোডিয়াম পটাশিয়াম ATPase, সোডিয়াম পটাশিয়াম তো না, হাইড্রোজেন পটাশিয়াম বা প্রোটন পটাশিয়াম। তাহলে এই H+ কে আমরা কি বলি? প্রোটন বলি না? বা হাইড্রোজেন আয়ন। তাহলে এই ATPase এই পুরোটা হচ্ছে একটা এনজাইম। এই পাম্পটা HCl তৈরিতে এর একটা ভূমিকা আছে, মানে এখান দিয়ে আপনার হাইড্রোজেন আয়ন ঢোকে, পটাশিয়াম বের হয়। তাহলে হাইড্রোজেন আয়ন আর হচ্ছে ক্লোরাইড আয়ন, দুইটা মিলেই তো আমাদের তৈরি হয় HCl। তাহলে এই দুইটা, একটা হচ্ছে রিসেপ্টর H2 রিসেপ্টর, আর একটা হচ্ছে এই প্রোটন পাম্প। এই দুইটা জিনিস আমাদের লাগবে যখন আমরা ড্রাগ গুলা পড়ব, কারণ এই দুইটা জিনিস হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরিতে এদের ভূমিকা আছে। তাহলে H2 রিসেপ্টরটা আসলে কি? এন্টারোক্রোমাফিন সেলে যে হিস্টামিন তৈরি হয়, হিস্টামিন থাকে, এই হিস্টামিনটা এসে যখন H2 রিসেপ্টরের সঙ্গে বাইন্ড করে বা আবদ্ধ হয়, তখন প্যারাইটাল সেলটা স্টিমুলেটেড হয় বা উদ্দীপ্ত হয় যেন সে HCl তৈরি করে। তার মানে হিস্টামিন প্যারাইটাল সেলে HCl তৈরিতে সহায়তা করে। এখন আমরা যদি হিস্টামিনের এই জায়গাটাতে H2 রিসেপ্টরটাকে যদি আমরা কোনো ওষুধ দিয়ে ব্লক করে দেই, তাহলে হিস্টামিন এখানে এসে বাইন্ড করতে পারবে না। বাইন্ড করতে না পারলে ও যে HCl তৈরিতে প্যারাইটাল সেলকে সাহায্য করতেছে সেটা আর করতে পারবে না, তখন HCl তৈরি হবে না। এই জন্য আমরা কিছু ড্রাগস করবো যেগুলো হচ্ছে H2 ব্লকার হিসেবে পাওয়া যায়। আবার কিছু আছে যে এই প্রোটন পাম্প, যেটা প্রোটন পাম্পটাকে ইনহিবিট করবে। ইনহিবিট মানে কি? বাধা দিবে, যেন এটা ঠিক মতো কাজ করতে না পারে। মানে এখানে যে আমাদের হাইড্রোজেন আয়নের যে আদান প্রদানটা হয়, এইটা সে বন্ধ করে দিবে। তাহলে বন্ধ করে দিলে হাইড্রোজেন আয়ন ঢুকতে পারবে না, এবং আমাদের সে যখন ওইখানে ক্লোরাইড আছে, ক্লোরাইডের সঙ্গে বাইন্ড করতে পারবে না, তখন আমাদের HCl ও তৈরি হবে না। তাহলে প্রোটন পাম্প ইনহিবিটর যেগুলো, সেগুলো এই চ্যানেলটাকে বা পাম্পটাকে ইনহিবিট করে। আর একটা কথা বলছিলাম যে আমাদের নার্ভাস সিস্টেমের এখানে একটা ভূমিকা আছে। নার্ভাস সিস্টেম, তাহলে আমাদের ব্রেন থেকে, ধরেন ব্রেন থেকে যদি একটা স্নায়ু আসে, স্নায়ুটা একটা সেলের যেই জায়গায় এসে শেষ হয়, সেখানে কিন্তু রিসেপ্টর থাকে একটা, এখান থেকে উদ্দীপনা গ্রহণ করে। রিসেপ্টর মানে কি? গ্রাহক। উদ্দীপনা গ্রহণ করে ব্রেনে পাঠায়। তাহলে
এইখানে যে রিসেপ্টরটা থাকে সেটাকে আমাদের বলে মাস্কারেনিক রিসেপ্টর। মাস্কারেনিক, একটু বড় করে লেখ। ক্লিনিক রিসেপ্টর মানে আমরা যে প্রথম দুইটা ক্লাস করছি জেনারেল ফার্মাকোলজি, জেনারেল ফার্মাকোলজি কিন্তু ওই শুধু ওইটুকুই না, ওইটা হচ্ছে জেনারেল ফার্মাকোলজির 1% আমরা পড়ছি। জেনারেল ফার্মাকোলজির পরে ওই 1% পড়ার পরে আমাদের সিলেবাসে চলে আসছে সিস্টেমিক ফার্মাকোলজি। তাহলে জেনারেল ফার্মাকোলজি যদি আমি পড়াতে চাই আমরা ঠিক মতো, তাহলে কমপক্ষে 5-6টা ক্লাস লাগবে। কিন্তু এই যে যেমন ধরেন রিসেপ্টর আছে, রিসেপ্টর কয় ধরনের আছে, এগুলো বিভিন্ন ধরনের, ফার্মাকোডিনামিক্স, ফার্মাকোকাইনেটিক্স, অনেকগুলো জিনিস আছে যেগুলা লাভ দিয়ে আমাদের এদিকে আসতে হয়েছে, কারণ সময় কম, শর্ট কোর্স এই জন্য। আচ্ছা যাই হোক, এখন আমাকে এগুলো কোনো মতে আপনাদের সংক্ষেপে মনে রাখতে হবে যে মাস্কারেনিক রিসেপ্টর। হ্যাঁ, তাহলে এই মাস্কারেনিক রিসেপ্টরের মাধ্যমে ব্রেন থেকে উদ্দীপনা আসে প্যারাইটাল সেলে অ্যাসিড তৈরির জন্য বা HCl তৈরির জন্য। এখন যদি আমরা এই মাস্কারেনিক রিসেপ্টরকে ব্লক করি তাহলে ওই সিগন্যালটা ব্রেন থেকে আসবে না। হ্যাঁ, তাহলে আমরা কিছু ড্রাগ পাবো যেগুলা মাস্কারেনিক রিসেপ্টর ব্লকার, হ্যাঁ, বা অ্যান্টাগনিস্ট। আচ্ছা, অ্যান্টাগনিস্ট আর অ্যাগনিস্ট একটা কথা আছে, এটা একটু আমি বলি। অ্যাগনিস্ট, অ্যাগনিস্ট মানে হচ্ছে যেই সকল ড্রাগ, হ্যাঁ, যে সকল ড্রাগ একটা রিসেপ্টর যেই কাজটা করে বা একটা কোষ যেই কাজটা করে সেইটাকে আরো বাড়াই দেয়, মানে তার ওই কাজ করার ক্ষমতাটা বাড়াই দেয় বা তাকে আরো উদ্দীপনা দেয়, এই ধরনের ড্রাগ গুলোকে বলা হয় অ্যাগনিস্ট। মানে সেম কাজ করবে, কাজটাকে সহায়তা করবে। আর অ্যান্টাগনিস্ট মানে হচ্ছে বিপরীত, মানে একটা রিসেপ্টর যেই কাজ করে সে গিয়ে কি করবে, ওর বিপরীত কাজ করবে অথবা ওর কাজটা বন্ধ করে দিবে। এই ধরনের ড্রাগ গুলো হচ্ছে অ্যান্টাগনিস্ট। মানে অ্যান্টাগনিস্ট মানে হচ্ছে এরকম যে এন্টি, বিপরীত, আর অ্যাগনিস্ট মানে ও যেই কাজটা করতেছে ওই কাজে সহায়তা করবে। একটা হচ্ছে সহযোগিতা, বাংলা কথা, আর একটা হচ্ছে কি বিরোধিতা করা। তাহলে আমরা আর কিছু ড্রাগস পাবো যেগুলা আমাদের যদি অ্যাসিড ধরেন তৈরি হয়ে গেছে, ধরেন স্টোমাকে HCl তৈরি হয়ে গেছে, এখন আমরা কি করব এটাকে? এতক্ষণ আমরা যে জিনিসগুলো পড়লাম, যেমন ধরেন H2 ব্লকার পড়লাম, তাহলে ওরা কি করতেছে, বা প্রোটন পাম্প ইনহিবিটর বা মাস্কারেনিক রিসেপ্টর অ্যান্টাগনিস্ট বা ব্লকার, এরা কি করতেছে, আসলে HCl-টা তৈরি হতেই দিচ্ছে না। একটা কি করতেছে, ওই যে হিস্টামিন এসে যে তৈরি করতে সাহায্য করতেছে ওটা বন্ধ করে দিতেছে। আর প্রোটন পাম্প ইনহিবিটর কি হচ্ছে, প্রোটনকে ঢুকতে দিচ্ছে না বা হাইড্রোজেন আয়নকে ঢুকতে দিচ্ছে না। তাহলে হাইড্রোজেন আয়ন যদি না ঢোকে তাহলে HCl তৈরি হবে না। এক, আর একটা কি করতেছে, ব্রেন থেকে যে সিগন্যালটা আসে ওইটাকেই বন্ধ করে দিচ্ছে। তাহলে এদের আমরা আগে যেই তিনটা জিনিস পড়েছি সেগুলোর কাজ হচ্ছে যে তারা তৈরি হতেই দিবে না। আর যখন তৈরি হয়ে যাবে HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড যখন তৈরি হয়ে যাবে তখন কি হবে, তখন এইটাকে আমরা নিউট্রিলাইজ করতে পারি। যেহেতু এটা একটা অ্যাসিড, তাহলে অ্যাসিডকে নিউট্রিলাইজ করার জন্য আমরা ক্ষার ব্যবহার করব। ক্ষার ব্যবহার করলে এটা নিউট্রিলাইজ হয়ে গেল। মানে ওই আমরা পড়ছি না যে প্রশমন বিক্রিয়া, যেটা
যে অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়ার ফলে কি তৈরি হয়। নিরপেক্ষ পদার্থ লবণ এবং পানি তৈরি হয়। এই বিক্রিয়াটা এখানে ব্যবহার হবে যে যখন আমরা ক্ষার ব্যবহার করব তখন এই অ্যাসিড আর ক্ষার মিলে এটা অ্যাসিডের যে কার্যকারিতাটা এটা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এই HCl কে নিউট্রিলাইজ করে যেগুলা নিউট্রিলাইজ যেগুলা করে সেগুলাকে আমরা সাধারণত মানে কমন ভাষায় এগুলাকে অ্যান্টাসিড বলে। অ্যান্টাসিড এগুলা হচ্ছে আমাদের অ্যান্টাসিডস যেগুলা এগুলা কি এগুলা মেইনলি হচ্ছে নিউট্রিলাইজার, মানে যেই অ্যাসিডটা তৈরি হয়ে গেছে অলরেডি ওইটাকে আমরা নিউট্রিলাইজ করব, মানে নিরপেক্ষ করে ফেলবো, ওইটা যেন কাজ করতে না পারে। এইগুলা হচ্ছে মেইনলি হচ্ছে অ্যান্টাসিড। তাহলে আমরা কিন্তু মোটামুটি ক্লাসিফিকেশনটা এখন পড়লে এখন মাথায় ঢুকবে কিছুটা। আর কিছু ড্রাগস আছে যেগুলা হচ্ছে আমাদের ধরেন আমরা তো বলতে পড়তেছি কি অ্যান্টি আলসারেন্ট ড্রাগ। আলসার মানে একটা ঘা হয়ে যাওয়া পেটের ভিতরে, কিসের কারণে? অতিরিক্ত অ্যাসিড ক্ষরণের কারণে যদি পেটে ঘা হয়ে যায় সেটা হচ্ছে আলসার। হ্যাঁ, তাহলে কিছু ড্রাগস আছে যেগুলা আমাদের যে মিউকোসাটা আছে, মিউকোসা মানে ধরেন এটা হচ্ছে স্টোমাক বা পাকস্থলী। তাহলে পাকস্থলীর এই ওয়ালের কিন্তু কয়েকটা লেয়ার থাকে, এটা এইরকম লেয়ার থাকে কয়েকটা, মাসকুলার লেয়ার থাকে, তারপরে আপনার মিউকোজা থাকে, সেরোসা থাকে বাইরের দিকে, যাই হোক মাঝখানে হচ্ছে মাসকুলার লেয়ার থাকে মানে মাসেল থাকে, পেশি। আর ভিতরের দিকে মানে ভিতরের দিকে যে ইয়ারটা থাকে, আবরণটা বা যেই লেয়ারটা থাকে সেটাকে আমরা বলি হচ্ছে মিউকোজা। মিউকোসা একদম ভিতরের দিকে যেটা থাকে, মানে ফার্স্ট অ্যাসিড তৈরি হওয়ার পর স্টোমাকে যখন আসে, ধরেন এই একটা কোষ প্যারাইটাল কোষ এইভাবে থাকবে ধরেন, তাহলে এখান থেকে তৈরি হওয়ার পরে স্টোমাকে আসার পর প্রথম যেই লেয়ারটার সাথে ওর দেখা হয় অ্যাসিডের, সেটাই হচ্ছে আমাদের মিউকোজা। হ্যাঁ, এই মিউকোজাকে প্রোটেকশন দেয় কিছু আমাদের হরমোন আছে, যেমন হচ্ছে মিসোপ্রোস্টল একটা আছে, মিসোপ্রোস্টল PROS, প্রোস্টাসাইক্লিন, এই যে এই জিনিসগুলা কি করে, এই যে আমাদের মিউকোজা যেটা আছে মিউকোজাটাকে সবসময় ইনটেক রাখে। এই জিনিসগুলো মিউকোজাটাকে কি করে, ইনটেক রাখে, মানে অ্যাসিড যেন ওই মিউকোজাটাতে ক্ষতি করতে না পারে। এই মিউকোজা যখন কিন্তু ইয়া হয়ে যাবে, কোনো কারণে নষ্ট হয়ে যাবে, তখনই আলসার তৈরি হবে। মানে অতিরিক্ত অ্যাসিড যদি আসে, হ্যাঁ, তখন এই মিউকোজার ইয়াটা কমে যাইতে পারে, মানে মিউকোজাটা নষ্ট হয়ে যেতে পারে, বা এগুলোর যদি ক্ষরণ কমে যায় বা এগুলো তৈরি যদি কমে যায়, মিসোপ্রোস্টল, প্রোস্টাসাইক্লিন যে সকল জিনিস আছে, তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের
মিউকোজাটা নষ্ট হয়ে আলসার হতে পারে। তাহলে আমরা কিছু ড্রাগ ব্যবহার করতে পারি যেগুলো কি করবে, এই মিউকোজাল ইন্টিগ্রিটি যেটা বা মিউকোজা যে নরমাল রাখা, ইনটেক রাখা, সেটাকে বাড়াই দিবে। সেই জন্য আমরা মিসোপ্রোস্টল ব্যবহার করতে পারি, প্রোস্টাসাইক্লিন, এগুলা সরাসরি ব্যবহার করা যায়, ওষুধ হিসেবে আছে পাওয়া যায়। আবার কিছু জিনিস আছে যে ধরেন আমার এখানে আলসার হয়ে গেছে, ওইখানে যেন ফার্দার আর কোনো অ্যাসিড না পড়ে বা আর কোনো ক্ষতি না করতে পারে, সেই ধরনের কিছু ড্রাগস আছে। এরা কি করে, ওইখানে গিয়ে একটা উপরে একটা স্তর তৈরি করে, হ্যাঁ, প্রোটেক্টিভ একটা লেয়ার তৈরি করে। তাহলে প্রোটেক্টিভ লেয়ারটা যখন তৈরি করে রাখে, তখন এখানে অ্যাসিড পড়লেও তখন আর মানে পরবর্তীতে আলসার হয়ে গেলেও ওই আলসারটা যেন আর না বাড়ে, সেই জিনিসটাকে প্রোটেকশন দেয়। তাহলে এই ধরনের আমরা কিছু ড্রাগস পাবো। হ্যাঁ, দাঁড়ান, ডিউডেনাম হচ্ছে, একজন প্রশ্ন করেছে যে ডিউডেনাম জিনিসটা আসলে কি। আমাদের স্টোমাক যেখানে শেষ হয়ে যায়, এখানে ধরেন পাকস্থলী শেষ, হ্যাঁ, এই পাকস্থলী শেষের পরে আমাদের ক্ষুদ্রান্ত শুরু। তাহলে ক্ষুদ্রান্তের প্রথম অংশটার নাম কি? ডিউডেনাম, তারপরে জেজুনাম, তারপরে আইলিয়াম। তাহলে এই যে এইখান থেকে এই পর্যন্ত এই যে ইউ আকৃতির অংশটাই হচ্ছে ডিউডেনাম। হ্যাঁ, পেপটিক আলসার বা যে আমরা আলসার করতেছি, এই মেইনলি কিন্তু স্টোমাকে হয় আর ডিউডেনামে হয়। ডিউডেনামের ফার্স্ট পার্ট, ডিউডেনামকে আবার তিনটা ভাগে ভাগ করা হয়, তিনটা বা চারটা, ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট। হ্যাঁ, এই ফার্স্ট পার্টের দিকে এখানে কিন্তু আলসার বেশি হয়, কারণ এটা স্টোমাকের কাছাকাছি, কিন্তু জেজুনাম, আইলিয়াম ওই দিকে কিন্তু সম্ভাবনা কম, কারণ ওই দিকে অ্যাসিডটা যেতে যেতে ওর কার্যকারিতা শেষ হয়ে যায়। তাহলে মেইনলি এই স্টোমাকে এবং ডিউডেনামে কিন্তু আলসার বেশি হয়, স্টোমাক আলসার, ডিউডেনাল আলসার, এরকম শুরু। তাহলে আমরা এখন চলে যাই যে ড্রাগস গুলো পড়বো আমরা, অ্যান্টি আলসারেন্ট ড্রাগস। অ্যান্টি মানে বিপরীত, মানে যারা আলসার হতে রক্ষা করে, আলসার হতে দেয় না, অ্যান্টি আলসারেন্ট ড্রাগস এর আমরা ক্লাসিফিকেশন করবো বা শ্রেণীবিন্যাস। তাহলে এতক্ষণ আমরা যে জিনিসগুলো পড়ছি এগুলাই কিন্তু এখানে আসবে। এক নম্বরে যদি আমরা পড়ি যে মনে করেন অ্যাসিড তৈরি হয়ে গেছে, তাহলে ওইটাকে নিউট্রালাইজ করলে যেই সকল ড্রাগস পাবো, তাহলে ওগুলাকে আমরা বলবো অ্যাসিড নিউট্রিলাইজার, বা এগুলাকে অ্যান্টাসিডও বলে, অ্যান্টাসিডস বহুবচন। তাহলে এগুলো আমরা কি কি পাই? এখানে আমরা পড়বো হচ্ছে, তাহলে অ্যান্টাসিড কি কি ধরনের আছে, যেমন সোডিয়াম বাইকার্বনেট দিয়ে কিছু অ্যান্টাসিড থাকে, এগুলো এখন খুব একটা ব্যবহার নাই। তারপরে আছে আমাদের ক্যালসিয়াম কার্বনেট অ্যান্টাসিড হিসেবে পাওয়া যায়। আবার এখন যেটা কম্বিনেশন, হ্যাঁ, অ্যালুমিনিয়াম, আমাদের ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড পাওয়া যায়। তারপরে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড পাওয়া যায়। আচ্ছা, ম্যাগনেসিয়ামের যোজনী কত? 2, তাহলে এখানে হবে 2। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডও পাওয়া যায়, অ্যালুমিনিয়ামের যোজনী 3, তাহলে 3। এগুলা কিন্তু অ্যান্টাসিডস, মানে অ্যান্টাসিডের ভিতরে এগুলা থাকে। তাহলে এদের মেকানিজমটা কি, আসলে কিভাবে কাজ করে? ওই যে আমরা বলছিলাম যখন অ্যাসিড আসে তখন এর কাজ হচ্ছে নিউট্রালাইজ করে ফেলা, মানে
তাহলে সোডিয়াম ক্লোরাইড, লবণ হইলো একটা, আর পানি হবে H2O, তারপরে আমাদের তৈরি হবে কার্বন ডাই অক্সাইড গ্যাস। তাহলে অ্যাসিড কিন্তু অ্যাসিড থাকলো না। আবার ক্যালসিয়াম কার্বনেটও একই কাহিনী, HCl এর সাথে বিক্রিয়া করবে, এখানে আমাদের ক্যালসিয়াম ক্লোরাইড হবে। যেহেতু ক্যালসিয়ামের যোজনী 2, আমরা এখানে একটা 2 দেই, তাহলে কি হবে H2O, কার্বনেট থেকে একটা ও গেল, আর কার্বন ডাই অক্সাইড তৈরি হবে। এইগুলা এখানে HCl আসলে এখানে আমাদের ম্যাগনেসিয়াম ক্লোরাইড তৈরি হবে, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, আর হচ্ছে তাহলে পানি। এখানেও একই, অ্যালুমিনিয়াম ক্লোরাইড। এগুলো সমতা হচ্ছে না মনে হয়, হবে ইনশাআল্লাহ, এরকম হওয়ার কথা। যাই হোক, তাহলে আমাদের যে অ্যাসিডটা তৈরি হলো সেটাকে ওরা কি করলো, নিউট্রালাইজ করে ফেললো। এগুলা কিন্তু ওই অ্যান্টাসিডের উপাদান, মানে কোন কোন অ্যান্টাসিডে ধরেন এই সোডিয়াম বাইকার্বনেট থাকবে শুধু, ওটাতে ক্যালসিয়াম কার্বনেট থাকবে, তারপরে এখানে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড কোনটাতে থাকে, ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড থাকে। তাহলে কিছু আছে যে দুইটা কম্বিনেশন হিসেবে পাওয়া যায়, যেমন অ্যান্টাসিড প্লাস, হ্যাঁ। তাহলে কিছুতে আবার একটা জিনিস থাকে, সিমিথিকন থাকে, সিমিথিকন লাগানো একটা পদার্থ, বানানটা ভুলে যাচ্ছি, সিকন। এটার কাজ হচ্ছে কোন কোন ড্রাগসে এটা কম্বিনেশন থাকে। এর কাজ হচ্ছে যে আমাদের যে কার্বন ডাই অক্সাইড গুলো তৈরি হচ্ছে, হ্যাঁ, এই কার্বন ডাই অক্সাইড গুলোটাকে ও কার্বন ডাই অক্সাইডের সারফেস টেনশনটা কমায় দেয়। মানে সহজ কথা হচ্ছে কার্বন ডাই অক্সাইড তৈরির পরিমাণটা কমায় হচ্ছে সিমিথিকন। মানে আমরা অ্যান্টাসিড খেলে কিছু কিছু অ্যান্টাসিড দেখা যাচ্ছে যে কি করে কার্বন ডাই অক্সাইড তৈরি করতেছে, তাহলে দেখা যাবে যে অতিরিক্ত ব্লটিং হবে, মানে গ্যাস হবে, ঢেকুর হবে, এগুলো বন্ধ করার জন্য এখন কম্বিনেশন হিসেবে সিমিথিকনটা ব্যবহার করে। আচ্ছা, এটা একটা গেল। তারপরে হচ্ছে এইখানে দুইটা জিনিস আছে, যে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড আর অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, এই দুইটার মধ্যে এই দুইটা জিনিস যে তৈরি হয় এরা কিন্তু দ্রবীভূত হয় না, এরা তৈরি হয়ে পেটের ভিতরে অদ্রবীভূত অবস্থায় থাকে। অদ্রবীভূত অবস্থায় থাকার কারণে ম্যাগনেসিয়াম ক্লোরাইড যেটা আছে সেটা হচ্ছে আমাদের একটু লুজ মোশন করে, মানে ডায়রিয়া করে। আর অ্যালুমিনিয়াম ক্লোরাইড যেটা, সেটা দেখা যায় যে কনস্টিপেশন করে। কনস্টিপেশন মানে কি, কোষ্ঠকাঠিন্য করে। এই জন্য এই দুইটার কাজকে ভ্যানিশ করার জন্য, মানে একটা আরেকটা কি করতেছে, বিপরীত কাজ করতেছে। এই বিপরীত কাজটা যে বিপরীত কাজ যেহেতু করতেছে, তাহলে আমরা যদি দুইটা কম্বিনেশন করে দেই, তাহলে এ করবে কনস্টিপেশন, এ করবে ডায়রিয়া, তাহলে দুইটা কম্পেনসেট হয়ে গেল, মানে একটা আরেকটা বিপরীত হলো। এই জন্য এখন এই দুইটা কম্বিনেশন হিসেবে পাওয়া যায় কিছু কিছু অ্যান্টাসিডে, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড আর হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। এই হলো অ্যাসিড নিউট্রালাইজার সম্পর্কে আমাদের কথাবার্তা। দ্বিতীয় শ্রেণীতে আমরা কি পাবো, এখন আপনারাই বলতে পারার কথা। আমরা যেহেতু এতক্ষণ আলোচনা করেছি, 2 নম্বরে যদি আমরা বলি যে H2 ব্লকার গুলা পাবো আমরা, ওই যে আমরা এখন যদি ছবিটা দেখেন আপনাদের খাতায়, তাহলে বুঝতে পারবেন যে আমাদের H2 ব্লকারটা ওই যে হিস্টামিন, যেটা হিস্টামিনটাকে আসতে দিবে না, কাজ করতে দিবে না। তাহলে H2 ব্লকার গুলা হিস্টামিনের অ্যান্টাগনিজম করে, মানে অ্যান্টাগনিস্ট হিসেবে কাজ করে, উল্টা কাজ করে, ওকে আর আসতে দেয় না।
তাহলে H2 ব্লকার কি কি আছে? র্যানিটিডিন আছে। তারপরে আছে আমাদের ফেমোটিডিন, সাইমেটিডিন আছে, এসআই, এগুলা হবে, নিজাটিডিন আছে, এখন তো আপনার র্যানিটিডিন এটা তো বন্ধ করে দিছে, আর আমাদের সাইমেটিডিন যেটা এটা আগে থেকে বন্ধ আছে। এরা বন্ধ করার কারণ হচ্ছে যে আপনার কি বলেন, সাইমেটিডিনটা আগে থেকে বন্ধ কারণ এটা ব্রেস্ট মিল্কের সাথে মানে যায়, ব্রেস্ট মিল্কের সাথে মা যখন বাচ্চাকে দুধ খাওয়ায়, ব্রেস্ট মিল্কের সাথে কিছু কিছু ওষুধ সিক্রেশন হয়, বের হয়ে যায়, তো ওইটা গিয়ে বাচ্চাদের দেখা যায় যে কোনো মানে ডিফর্মিটি করতে পারে, কনজেনিটাল কোনো ডিফর্মিটি বা ক্যান্সার সৃষ্টি করতে পারে। আর রেনিটিডিন তো ইদানিং যে বলতেছে যে এটা কি করে, ক্যান্সার করে, স্টোমাক ক্যান্সার হইতে পারে, সেই জন্য এগুলো বন্ধ করে দিছে। ফেমোটিডিনটা হয়তো বা চলতেছে, ফেমোটিডিনটা এখন চলতেছে। তাহলে এগুলো কিন্তু আমরা পড়তেছি জেনেরিক নেম, ব্র্যান্ড নেম আমরা পড়বো কখন, যখন মেডিসিন পড়বো তখন। এগুলা ব্র্যান্ড নেম রেনিটিড বা সামথিং কি কি আছে। তাহলে এটা হচ্ছে H2 ব্লকার। তাহলে আমরা সাইড ইফেক্টের মধ্যে, এগুলা সাইড ইফেক্টের মধ্যে যেটা বললাম যে রেনিটিডিন আর সাইমেটিডিন যেটা কি করতেছে, এগুলো হচ্ছে আপনার ওই ক্যান্সার সৃষ্টির জন্য দায়ী। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ সাইড ইফেক্ট। এটা হচ্ছে এই আপনার মায়ের দুধের সাথে এটা যায়, সেজন্য এটা গর্ভ অবস্থায় এগুলো ব্যবহার করা যায় না। এছাড়াও যখন আমরা অ্যাসিডটা তো আমাদের দরকার কি জন্য, খাদ্য পরিপাকের জন্য দরকার। তাহলে আমরা যখন অ্যাসিড বন্ধ করার যখন ড্রাগস গুলা দিব, তখন অবশ্যই খাদ্য পরিপাকে একটা সমস্যা হবে, হজমে। তাহলে হজমে সমস্যা হলে, হজম যদি না হয় ঠিক মতো, তাহলে যে সকল সমস্যা হয়, সাইড ইফেক্ট গুলা এই H2 ব্লকার বলেন অথবা আমাদের এরপরে প্রোটন পাম্প ইনহিবিটর যেগুলা, সেগুলো আসবে। যেমন বমি বমি ভাব লাগা, পেট ভার ভার লাগা, এই সমস্যাগুলা হতে পারে। তবে এই H2 ব্লকারের মধ্যে অন্যতম যেগুলো, সেগুলো হচ্ছে আমরা বলতেছি যেটা ক্যান্সার সৃষ্টির জন্য দায়ী, বা এটা মায়ের দুধের সাথে যায়, সেজন্য বাচ্চার সমস্যা হতে পারে। আচ্ছা, আমরা ওইদিকে একটা জিনিস ফেলে রেখে আসছি, সেটা হচ্ছে যে আমরা যে অ্যাসিড নিউট্রিলাইজার গুলা পড়লাম, সেগুলোর কিছু সাইড ইফেক্ট থাকবে। সাইড ইফেক্টের মধ্যে আপনারা ওই ইয়াগুলা দেখেন, যে কনস্টিটিউয়েন্ট গুলো দেখেন, যে সোডিয়াম বাইকার্বনেট আমরা পড়ছিলাম, এখানে কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি হচ্ছে। তাহলে কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি হলে কি হবে, পেটে যদি একটা গ্যাস থাকে, পেট ফুলে থাকবে। তারপরে ব্লটিং হবে, ব্লটিং মানে ঢেকুর হবে বেশি বেশি করে, এই সমস্যাগুলো হইতে পারে। তারপরে হচ্ছে আমরা যেহেতু ক্যালসিয়াম কার্বনেটটা ব্যবহার করছিলাম, এখানেও কিন্তু কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে। তাহলে ক্যালসিয়াম কার্বনেট, আবার ক্যালসিয়াম যদি এখানে যেহেতু ক্যালসিয়াম থাকতেছে, তাহলে আমাদের হাইপার ক্যালেমিয়া হইতে পারে, মানে শরীরে ক্যালসিয়ামের পরিমাণ বেড়ে যেতে পারে। এটা একটা, আবার গ্যাস তৈরি হচ্ছে একটা, এই একটা ঝামেলা হতে পারে। বাকি যেগুলো আমরা পড়লাম, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডে বলতেছে যে কি কনস্টিপেশন করে বা কোষ্ঠকাঠিন্য করে। আবার ওইদিকে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডটা কি করতেছে, ডায়রিয়া করে। তাহলে এগুলো হচ্ছে সাইড ইফেক্ট সংক্ষেপে। আরো সাইড ইফেক্ট আছে, কিন্তু আমরা মেইন গুলো মনে রাখবো, কারণ এগুলো অনেক কিছু মনে রাখা যায় না। তাহলে তারপরে আমরা কি পড়বো, প্রোটন পাম্প ইনহিবিটর বা ইপিআই বলে সংক্ষেপে।
এটা তাহলে আমাদের কয় নাম্বার? 3 নাম্বারে। এগুলা কি কি আছে? এগুলো তো সবাই পারবেন। ওমিপ্রাজল আছে, ইসোমিপ্রাজল আছে, প্যান্টোপ্রাজল, রেবেপ্রাজল, ল্যান্সোপ্রাজল, চটচট করে লিখে ফেলেন কারণ সময় লাগবে না হতে। এটা কি কাজ করে? এটা এটা প্রোটন পাম্প ইনহিবিটর। ওই যে আমরা একটা পাম্প আঁকছিলাম না নিচের দিকে, সোডিয়াম হাইড্রোজেন পটাশিয়াম এটিপিএস পাম্প, ওই পাম্পটাকে ও বন্ধ করে দেয় এরা। তাহলে হাইড্রোজেনটা ঢুকতে পারে না। হাইড্রোজেন যদি ঢুকতে না পারে তাহলে সে ক্লোরাইডের সাথে বাইন্ড করে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি অ্যাসিড ক্রিয়েট হবে না। করে না। তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি না হওয়াটাই তো আমাদের এখানে উদ্দেশ্য, যাতে না হয়। হ্যাঁ, এটা তাহলে প্রোটন পাম্প ইনহিবিটর গুলা এগুলা মোটামুটি। এই তিনটা যে আমরা শ্রেণী বিভাগ করলাম এগুলা মেইনলি ব্যবহার হয় বেশিরভাগ। তার ভিতর এখন প্রোটন পাম্প ইনহিবিটরটা বেশি ব্যবহৃত হচ্ছে। বাকি এখন আমরা যেমন আমরা মাসকেরেনিক রিসেপ্টর আমরা পড়ছিলাম না, যে মাসকেরেনিক রিসেপ্টর ব্লকার, মাসকারিনিক রিসেপ্টর মানে এটা হচ্ছে কিসের সাথে? নার্ভাস সিস্টেমের সাথে, বা আমরা যেটা বললাম যে ব্রেন থেকে একটা যদি নার্ভ আসে বা স্নায়ু এসে যেই রিসেপ্টরের সঙ্গে ইয়া হয়, মানে যেটার মাধ্যমে প্যারাইটাল সেলকে স্টিমুলেট করে HCl তৈরির জন্য, সেটা হচ্ছে মাসকেরেনিক রিসেপ্টর। তাহলে এটাকে আমরা ব্লক করি, ব্লক করলে সেটা একটা কোশ্চেন ছিল। এগুলা কি কি আছে? স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলেন। ওই যে পিপিআই এর কি এগুলার কোনো সাইড এফেক্ট নাই স্যার? সাইড এফেক্ট তো এর আগেই বলে দিলাম আমি, H2 ব্লকার। সেম সাইড এফেক্ট আগেরবার। হ্যাঁ বললাম না যে আমরা তো মেইনলি HCl টা কি জন্য দরকার? খাদ্য পরিপাকের জন্য বা হজম হওয়ার জন্য, কিন্তু HCl টা আমরা বন্ধ করে দিচ্ছি তৈরি হওয়া। তাহলে এটার জন্য কি কি হইতে পারে? বমি বমি ভাব লাগতে পারে, এগুলো হইতে পারে। আর এমনিতেই আমরা যতগুলা পিপিআই বলি আর H2 ব্লকার বলি, দীর্ঘদিন ব্যবহার করলে গ্যাস্ট্রিক কার্সিনোমা বা পাকস্থলীর ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে। তার ভিতর তো আপনার রেনিটিডিন, তারপরে সাইমেটিডিন, এগুলো তো আলটিমেট এখন প্রমাণ হয়ে গেছে এবং এগুলো ব্যান্ডও করা হয়েছে। পিপিআই এর ক্ষেত্রেও এরকম, কিন্তু পিপিআই যে আমরা লং টাইম যদি কেউ ব্যবহার করে, মানে টানা যদি খায়, তারও এটা সম্ভাবনা আছে। তারপরে হচ্ছে পিপিআই গুলা HCl অ্যাসিড যেটা, সেটা হচ্ছে আমাদের একটা জিনিস গুরুত্বপূর্ণ। তাহলে খাদ্য যদি পরিপাক না হয় সেই ক্ষেত্রে কিন্তু মানুষের যে সকল নিউট্রিশনাল যে সমস্যাগুলো হইতে পারে, হ্যাঁ নিউট্রিশনাল মানে প্রোটিনের অভাব হইতে পারে, নিউট্রিশনাল সে ডেফিসিয়েন্সিতে ভুগতে পারে, এটা একটা। আর একটা হচ্ছে আমাদের আয়রন যেটা আছে, আয়রন বা আয়রন শোষণ হওয়ার জন্য, হ্যাঁ স্টোমাক থেকে ব্লাডে যাওয়ার জন্য কিন্তু HCl অ্যাসিডটা দরকার। তাহলে আমরা যদি HCl অ্যাসিড বন্ধ করে দেই তাহলে আয়রনের অভাব হবে। এবং আয়রন কিন্তু আমাদের হচ্ছে আরবিসি বা লোহিত রক্তকণিকা তৈরিতে কিন্তু দরকার। তাহলে যদি আয়রন যদি অ্যাবজর্পশন না হয় সেক্ষেত্রে আমাদের
আয়রন ডিফিসিয়েন্সি অ্যানিমিয়া হতে পারে। অ্যানিমিয়া মানে রক্ত শূন্যতা, ডেফিসিয়েন্সি মানে আয়রনের কমতির কারণে যে অ্যানিমিয়াটা হয়। থ্যাংক ইউ স্যার। তাহলে এগুলো হচ্ছে আমাদের ব্লকার, মাসকারেনিক রিসেপ্টর ব্লকার। এগুলো খুব একটা ব্যবহার হয় না। তারপর আমরা যেহেতু শ্রেণী বিন্যাস করব, সবগুলো জানতে হবে। হ্যাঁ, এরপরে শ্রেণী বিন্যাসটা কি আমরা পড়ছিলাম যে ওই যে আমাদের যে মিউকোজাটা আছে, মিউকোজাটাতে যাতে প্রোটেকশন হয় সেই জন্য কিছু জিনিস আছে। যে এক হচ্ছে মিসোপ্রোস্টল, যেটা বললাম আমরা মিসোপ্রোস্টলটা সরাসরি ব্যবহার করতে পারি। হ্যাঁ, এটা একটা হরমোন কিন্তু। হ্যাঁ, আর একটা হচ্ছে আমরা কিছু ড্রাগস ব্যবহার করি যেগুলা ওই স্তর তৈরি করে উপরে একটা, যাতে অ্যাসিডটা ওখানে গিয়ে কাজ করতে না পারে। এগুলা হচ্ছে আমাদের সুক্রালফেট আছে, বিসমাথ আছে, বিসমাথ সিলেট। হ্যাঁ, এটা আমি বলতেছি। তাহলে 5 নাম্বার, এগুলো কি করে? মিউকোসাল drugs that increase করে, বাড়ায় আর কি, increase মিউকোজাল রেজিস্ট্যান্স, যেটা আছে মানে মিউকোজাটা যাতে রেজিস্ট্যান্স মানে কি বাধা দেওয়া, মিউকোজাল রেজিস্ট্যান্সটাকে বাড়ায় যে সকল ড্রাগস। কার বিরুদ্ধে? HCl অ্যাসিডের বিরুদ্ধে। এখানে আমাদের কি কি পাই আমরা? সুক্রালফেট আছে একটা, সুক্রালফেট। এরা কি করে? এরা হচ্ছে আমাদের যে মিউকোজাটা আছে ওটার উপরে একটা স্তর তৈরি করে রাখে। তারপরে মিসোপ্রোস্টল যেটা বললাম ওইটাও ব্যবহার করা যায়, মিসোপ্রোস্টল। তারপরে আমাদের আছে বিসমাথ আছে। হ্যাঁ, চিলেট, এগুলো হচ্ছে চিলেটিং এজেন্ট। চিলেটিং মানে বিসমাথ চিলেটিং না লিখে আমরা বিসমাথ কম্পাউন্ড লিখি। বিসমাথ এগুলা কম্পাউন্ড আছে। হ্যাঁ, আচ্ছা, আর একটা জিনিস বলতে ভুলে গেছি যে আমাদের কিন্তু যে গ্যাস্ট্রিক আলসার হয় তার জন্য একটা ব্যাকটেরিয়া কিন্তু দায়ী, গুরুত্বপূর্ণ একটা ব্যাকটেরিয়া, সেটা হচ্ছে হেলিকোব্যাক্টার পাইলোরি। হেলিকোব্যাক্টার পাইলোরি নামে একটা ব্যাকটেরিয়া আছে। এ কিন্তু আমাদের অ্যাসিড সিক্রেশনটা বাড়ায়, এই ব্যাকটেরিয়াটা। তো অ্যাসিড সিক্রেশন যখন বাড়ায় তখন আলটিমেট আমাদের মিউকোজার সমস্যা হয় এবং আলসার তৈরি হয়। এর আরো কিছু মেকানিজম আছে, আমি সহজটা বলতেছি সবার জন্য যেন মনে থাকে যে আসলে এ কি করে। এ হচ্ছে আমাদের পেটের ভিতরে অ্যাসিড সিক্রেশন, HCl সিক্রেশনটা বাড়ায়, তৈরি হওয়াটা বাড়ায় দেয়। তো আমরা কিছু ড্রাগ যদি ব্যবহার করি, যে এর বিরুদ্ধে যে সকল ড্রাগ ব্যবহার করি সেগুলোও কিন্তু আলটিমেট ইনডাইরেক্টলি কি করতেছে, আমাদের অ্যান্টি আলসারেন্ট হিসেবে কাজ করতেছে। মানে যদি আমরা একে মেরে ফেলি তাহলে কিন্তু ও অ্যাসিড তৈরিতে যে তৈরি করতেছিল বা অ্যাসিড তৈরির পরিমাণটা বাড়াচ্ছিল ওইটা কিন্তু আর হবে না ওই বিষয়টা। তাহলে এই হেলিকোব্যাক্টার পাইলোরির জন্য তাহলে আমরা ইনডাইরেক্টলি কিছু ড্রাগ অ্যান্টি আলসারেন্ট হিসেবে কাজ করে, সেটাকে আমরা এই ড্রাগগুলা অ্যান্টিবায়োটিক গুলা লিখতে পারি যেগুলো এই ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে। তাহলে আমরা এটাকে শ্রেণীবিন্যাসের মধ্যে ইনডাইরেক্টলি অ্যাক্টিং লিখতে পারি, ইনডাইরেক্টলি অ্যাক্টিং।
এখানে ওর বিরুদ্ধে সাধারণত ট্রিপল থেরাপি, কোয়াড্রিপল থেরাপি এগুলো আছে, এগুলো আমরা মেডিসিনে পড়বো, কিন্তু আপাতত কি কি অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়, অ্যামোক্সিসিলিন, তারপরে হচ্ছে আপনার ক্ল্যারিথ্রোমাইসিন, তারপরে মেট্রোনিডাজল, এগুলো ইনডাইরেক্টলি কাজ করে। টেট্রাসাইক্লিনও আছে। আচ্ছা, এখানে সিলেবাসে একটা জিনিস আছে যে অ্যান্টাসিডস উইথ ল্যাক্সেটিভ অ্যাকশন। ল্যাক্সেটিভ মানে হচ্ছে যে জিনিসগুলো আমাদের স্টুলকে কি করে, মানে আমাদের যদি কনস্টিপেশন হয় সেটাকে ইয়া করবে আর কি, লুজ করে দিবে। তাহলে এরকম একটা অ্যান্টাসিড আমরা পড়ছিলাম, সাইড ইফেক্ট আছে যে একটা ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড যেটা, তাহলে ওইটা কিন্তু ল্যাক্সেটিভ অ্যাকশন আছে। তাহলে আমরা একসাথে সবগুলো পড়ে ফেলছি একসাথে। নাম, মেকানিজম অফ অ্যাকশন মানে কিভাবে কাজ করতেছে, তারপরে হচ্ছে সাইড ইফেক্টটাও মোটামুটি একটু হয়েছে। যাই হোক, এখন আমরা চলে যাব আমাদের গুরুত্বপূর্ণ যেটা, সেটা কিন্তু শেষ। এখন কিছু ড্রাগস আছে, যেমন একটা হচ্ছে ল্যাক্সেটিভ আর হচ্ছে পার্গেটিভস। ল্যাক্সেটিভ বা পার্গেটিভ মানে যেগুলো হচ্ছে আমাদের কনস্টিপেশন হলে যে সকল ড্রাগস আমরা ব্যবহার করি সেগুলাকে মেইনলি ল্যাক্সেটিভ বা পার্গেটিভস বলে। তাহলে এই তাহলে ল্যাক্সেটিভস গুলা মেইনলি যেটা, কিছু ল্যাক্সেটিভস আছে যেগুলো হচ্ছে আমাদের স্টুল বাল্কটা মানে স্টুলের পরিমাণটা বা পায়খানার পরিমাণটা বাড়ায় দেয়। মানে আমরা বলি না যে ফাইবার খাইতে বলে, বেশিরভাগ শাকসবজি খাইতে বলে, কারণ কি এখানে ফাইবার থাকে। এরা কি করে, আমাদের স্টুল বাল্কটা বাড়ায়, স্টুলের পরিমাণটা বাড়ায়। বাড়ালে তাহলে ওইটা তখন কি করে, আমাদের ইন্টেস্টাইনাল যে ওয়াল আছে মানে আপনার ক্ষুদ্রান্ত বীর্যতন্ত্রের ওয়াল গুলো চাপ দেয়, চাপ দিলে সেটা আলটিমেট বের হয়ে যায়। এটা হচ্ছে বাল্ক ফর্মিং কিছু আছে। আর কিছু আছে যে অসমোটিক। অসমোটিক মানে কি, অসমোসিস কথাটার অর্থ হচ্ছে যে, অসমোসিস মানে আমরা কি অসমোসিস পড়ছিলাম কি, যে কম ঘনত্বের জায়গা থেকে বেশি ঘনত্বের জায়গায় যদি পানি যায়, মানে একটা দুইটা দ্রবণ আছে, একটা দ্রবণে পানির পরিমাণ বেশি আর একটাতে পানির পরিমাণ কম, তাহলে পানির ধর্মটা কি হবে, এই অসমোসিসের মাধ্যমে একটা অর্ধবেদ্য পর্দা দিয়ে এখান থেকে এখানে আসবে। তাহলে আমরা যদি কোনো কারণে এই জায়গায় অসমোটিক প্রেসারটা বাড়াইতে পারি, মানে এমন কিছু পদার্থ দিলাম যেগুলা পানিকে রক্ত থেকে এদিকে নিয়ে আসবে বা ইন্টেস্টাইনের ভিতরে পানিকে ধরে রাখবে, সেই পদার্থগুলো হচ্ছে অসমোটিক, মানে কি বলে, মানে অসমোটিক ধর্ম বিশিষ্ট আর কি, যারা পানি ধরে রাখবে। তাহলে আমাদের যদি পানির পরিমাণটা বেশি থাকে, হ্যাঁ সেই কারণেও কিন্তু এই জন্য দেখবেন যে কনস্টিপেশন হলে পানি বেশি খাইতে বলে। তাহলে পানি বেশি খেলে লুজ থাকবে, স্টুলটা হার্ড হবে না, তাহলে সহজেই বের হয়ে যাবে। এই আর কিছু আছে আমাদের হচ্ছে ইন্টেস্টাইনাল যে মোটিলিটিটা বাড়ায়। মোটিলিটি মানে কি, আমাদের খাদ্যটা কিন্তু নিচে যায় কিভাবে, পরিপাকের পর ধরেন এই জায়গায় একটা খাবার আছে বা স্টুল আছে, এই পদ্ধতিটা হচ্ছে এই উপরের জায়গাটা সংকুচিত হয়, নিচের জায়গাটা প্রসারিত হয়, তাহলে এটা আস্তে করে নিচে নেমে যায়। এইভাবে জিনিসটা চলে আর কি, উপর থেকে নিচে যায়, উপরে যখন সংকুচিত হয় নিচে তখন প্রসারিত হয়, তখন আস্তে করে নিচে নেমে যায়। এই 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 প্রক্রিয়াটার নাম হচ্ছে পেরিস্টালসিস বলে।
পেরিস্টালসিস। হ্যাঁ, এই প্রক্রিয়া সংকোচন প্রসারণ। তাহলে কিছু ড্রাগস থাকবে যেগুলো এই পেরিস্টালসিসটাকে বাড়ায়, ওরাও কিন্তু ল্যাক্সেটিভ হিসেবে কাজ করে, মানে দ্রুত তাহলে উপর থেকে খাবার নিচে নেমে যাচ্ছে। তাহলে বাল্ক ফর্মিং এর মধ্যে আমরা কমন যেটা সেটা হচ্ছে যে মেইনলি কিন্তু ফাইবার ওয়ালা খাবার যদি আমরা খাই তাহলে ঠিক আছে। সেলুলোজ, মিথাইল সেলুলোজ, এগুলা মেইনলি কিন্তু ওই বাংলায় একটা আছে না, ইউসুফগুলের রশি, বাংলায় লিখে দেই ইউসুফগুল এর ভুসি যেটা আছে সেটাতে কিন্তু অনেক ফাইবার থাকে। এছাড়া এই মিথাইল সেলুলোজ এগুলো আমাদের শাকসবজি এগুলাতে বেশি থাকে। তাহলে বাল্ক ফর্মিং এর মধ্যে এগুলো আমরা পাবো। আর কিছু পাবো অসমোটিক এর মধ্যে আমাদের আছে হচ্ছে ল্যাকটুলোজ, তারপরে মিল্ক ও ম্যাগনেসিয়াম অক্সাইড। আমি কমন নামগুলা বলতেছি যেগুলো মনে থাকবে। কিছু জিনিস কঠিন আছে, এগুলো আসলে মনেও থাকবে না। তাহলে সেলুলোজ, মিথাইল সেলুলোজ, এগুলো বাল্ক ফর্মিং, মানে পরিমাণটা বাড়াবে। আর কিছু আছে অসমোটিক যেটা আমি বললাম, জিনিসটা বুঝাইছি আমি, অসমোটিক ল্যাক্সেটিভ। এটাতে আমি কি বললাম যে ল্যাকটুলোজ আছে, গুলোস, তারপরে আমাদের আছে কি আছে, ম্যাগনেসিয়াম অক্সাইড আছে, বা এটাকে মিল্ক অফ ম্যাগনেসিয়া বলে, মিল্ক অফ ম্যাগনেসিয়া। এই দুইটাই মনে রাখেন। আর কিছু আছে যেটা আমাদের কি স্টু সফটনার মানে স্টুলটাকে সফট রাখে, সফট হার্ড যেন না। যেমন দেখবেন যে ওই গ্লিসারিন সাপোজিটরি দেয়, হ্যাঁ, লিকুইড প্যারাফিন, এগুলা। আর একটা হচ্ছে ডকুসেট, একটা পাওয়া যায়, এটা ওই এনেমা বলে না, ডকুসেট। এটা এনেমাতে সাধারণত ওই ডকুসেটটা থাকে, এনেমা। এগুলো সাধারণত অপারেশনের আগে ব্যবহার করে, যাতে তাড়াতাড়ি পেটের কোনো অপারেশন হলে পেট খালি করতে হবে, তাহলে তাড়াতাড়ি যেন পেট খালি হয়, এই এনেমা দেয়। লিকুইড প্যারাফিন, গ্লিসারিন সাপোজিটরি, এগুলো হচ্ছে স্টুল সফটনার। মোটামুটি ল্যাক্সেটিভ, এগুলো মনে রাখলে হবে। কে যে কথা বলেছে তার কথা কিছু বোঝা যাচ্ছে না। লাক্সেটিভের এই টাইপগুলো কি স্যার ওই পায়খানাকে নরম করে? বললাম না 3 ধরনের কাজ, 3টার কাজ 3 ধরনের।
মানে ল্যাক্সেটিভ মানে যেগুলা পায়খানা নরম করবে আর কি, মেইন কথা এটাই। স্টুল সাফ করেন না? তাহলে এগুলা মেইনলি ব্যবহার করি আমরা কনস্টিপেশনে। আর একটা রোগে ব্যবহার করে হেপাটিক এনকেফালোপ্যাথি, মানে লিভারের একটা রোগ আছে। লিভার নষ্ট হয়ে গেলে লিভার থেকে কিছু, লিভার তো আমাদের মেইনলি সবগুলো জিনিস মেটাবলিজম করে, মানে সেই মেটাবলিজম গুলা যদি ওখানে তখন লিভারে কিছু বজ্র পদার্থ, নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থ তৈরি হয়, এগুলা ব্রেনে গিয়ে সমস্যা করে, এনকেফালোপ্যাথি করে। তো যাতে এই এই নাইট্রোজেন ঘটিত পদার্থগুলো আবার তৈরি হয় হচ্ছে ইন্টেস্টাইন, মানে পেটের ভিতরে কিছু ব্যাকটেরিয়ার মাধ্যমে। তো কনস্টিপেশন হলে ওই ব্যাকটেরিয়াগুলো বেশি কাজ করে, সেই জন্য আমরা তখন ওইটা ব্যবহার করে আর কি। এগুলার যদি সাইড ইফেক্ট বলেন, সাইড ইফেক্টের মধ্যে ধরেন আমরা যদি ফাইবার বেশি খাই তাহলে গ্যাস বেশি হয়, এটা নর্মাল কথা। 2 নম্বর কথা হচ্ছে যদি বেশি পরিমাণে ব্যবহার করি তাহলে তো ডায়রিয়া হয়ে যাবে, ডায়রিয়া হয়ে যেতে পারে। মানে শ্রেণী বিভাগের উপরে যে আমি জিনিসগুলো লিখতেছি, এই জিনিসটা দেখলে কিন্তু বোঝা যাবে যে ও কি কাজ করে আসলে। তারপরে আমাদের লাস্ট যেটা, সেটা হচ্ছে অ্যান্টি ডায়রিয়াল ড্রাগস, মানে ডায়রিয়াতে কি কি ড্রাগস ব্যবহার করে সেগুলো হচ্ছে অ্যান্টি ডায়রিয়াল ড্রাগস। ডায়রিয়াতে তাহলে কমন ড্রাগস যেটা লো প্যারামিড ব্যবহার করে। আচ্ছা, ওখানে ল্যাক্সেটিভে আমরা আর কিছু জিনিস ব্যবহার করি, কিন্তু এটা আসলে ল্যাক্সেটিভ আর না, ওই মোটিলিটি বাড়ায় যেগুলো, যেমন ওই ডমপেরিডন, মেটাক্লোপ্রোমাইড, এগুলো আর কি, হোমিডন, এগুলা কিন্তু মোটিলিটি বাড়ায়। মোটিলিটি কথাটা যেটা বললাম যে এই যে আমাদের পেরিস্টালসিস, যেটা পেরিস্টালসিসের মাধ্যমে বললাম না নিচে নামে, পেরিস্টালসিসের পরিমাণটা করে বাড়ায় হচ্ছে এই ইয়াগুলা। তবে এগুলোর একটা রিস্ক আছে, রিস্ক হচ্ছে যে যদি তার কনস্টিপেশনটা খুব বেশি হয়, ধরেন হার্ড স্টুল, একদম ইন্টেস্টাইন বন্ধ করে রাখছে, এখন যদি একটা জিনিস টিউব একটা বন্ধ, এইটা যদি বেশি করে পেরিস্টালসিস হয়, বেশি করে সংকোচন প্রসারণ হয়, এটা ফেটে যাওয়ার সম্ভাবনা আছে। সেজন্য এগুলা খুব একটা ব্যবহার করে না ল্যাক্সেটিভ হিসেবে। তাহলে অ্যান্টি ডায়রিয়া, ডায়রিয়া তো বানান ঠিক আছে, কিন্তু ডায়রিয়াল হলে কি হবে? ডায়রিয়াল, ঠিক আছে। অ্যান্টি ডায়রিয়াল ড্রাগস, তাহলে আমরা কিন্তু ডায়রিয়াতে প্রথম যে ড্রাগসটা ব্যবহার করি সেটা হচ্ছে ওআরএস, মানে ওরাল রিহাইড্রেশন সলিউশন। তারপরে আরো যেগুলো আইভি নর্মাল স্যালাইন দিয়ে ব্যবহার করি, ইনজেকশন ধরেন নর্মাল স্যালাইন, এগুলো আগে বলতে হবে। পরে আমরা যাবো ওষুধের মধ্যে, তাহলে আমরা কিছু পাবো যেগুলো হচ্ছে মোটিলিটিটা কমায়। মোটিলিটি মানে ওই যে ওইটার উল্টা আর কি। এই যে পেরিস্টালসিসকে কমাই দিলেই তো আমার হয়ে যাচ্ছে, ডায়রিয়া বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু এটাতে সমাধান হয় না, কারণ ওইটা তো ওখানে জমা হয়ে থাকে। এগুলো হচ্ছে কিছু আছে, যেমন হচ্ছে লো প্যারামাইডটা মেইনলি ব্যবহার করা হয় সবচেয়ে বেশি। লো প্যারামাইড এই একটা মনে রাখতে হবে, তাহলে এটা হচ্ছে এন্টি মোটিলিটি ড্রাগ যেটা, সেটা হচ্ছে আমাদের প্যারা। লো প্যারামাইডটা মনে রাখলে হবে, আর বেশি লাগবে না।
আর ডায়রিয়াতে আমরা কিছু অ্যান্টিবায়োটিক ব্যবহার করি যদি সেটা ইনফেক্টিভ ডায়রিয়া হয়, মানে ডায়রিয়া উইথ ফিভার বা জ্বর থাকে, তাহলে আমরা মেইনলি যেটা ব্যবহার করি সিপ্রো। একটু উপরে লিখি, সিপ্রোফ্লক্সাসিন, তারপরে মেট্রোনিডাজল, এগুলো কমন ব্যবহার করে। অ্যামোক্সিসিলিনও ব্যবহার করে। এজিথ্রোমাইসিন। স্যার লপেরামাইড এটা কিসের? এটা অ্যান্টিডায়রিয়াল লোপ্যারামাইড, এটা হচ্ছে ওপিওয়েড অ্যান্টাগনিস্ট একটা। যাই হোক, এটা অ্যাগনিস্ট অ্যান্টাগনিস্ট না বুঝে আমরা বলবো হচ্ছে এটা মোটিলিটিটা কমায় আর কি আমাদের, যে আমি যেটা বললাম যে পেরিস্টালসিস যেটা, সেটাকে কমাই দেয়। মানে ডায়রিয়াতে কিন্তু পেরিস্টালসিস বেশি হয়, দ্রুত সংকোচন প্রসারণ হয় এবং জিনিসগুলা বের হয়ে যায় তাড়াতাড়ি কোনো কারণে, সেটা ইনফেকশনের কারণে হতে পারে, ফুড পয়জনিং এর কারণে হতে পারে। হ্যাঁ, তো এটা মোটিলিটিটা কমায় আর কি লো প্যারামাইড গ্রুপের যেটা, এটা মেইনলি হচ্ছে। হ্যাঁ, সিপ্রোসিন, এজিথ্রোমাইসিন আর জক্স তিনটাই তো ডায়রিয়ার একসাথে ডোজ দেওয়া যায়। হ্যাঁ, সিপ্রোসিন, এজিথ্রোমাইসিন আর জক্স তিনটাই তো খাওয়ানো যায় নাকি ডায়রিয়া রোগীকে? হ্যাঁ যাবে। অ্যান্টিবায়োটিক আমরা দিব যখন ইনফেক্টিভ ডায়রিয়া হবে, ইনফেক্টিভ মানে যেগুলোতে জ্বর থাকে। তাছাড়া যদি না হয় নর্মাল ট্রিটমেন্ট, প্রথমে ওআরএস, নর্মাল স্যালাইন, কলেরা স্যালাইন এগুলো দিয়ে ট্রাই করতে হবে, এমনিতে আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। লো প্যারামাইডও আমরা ব্যবহার করি না খুব একটা, এত ব্যবহার করার কি দরকার। পেটে ব্যথা থাকলে স্যার নিউপ্লক্সিন কি এই গ্রুপের? স্যার হ্যাঁ? নিউপ্লক্সিন কি এই গ্রুপের ওষুধ? নিউপ্লক্সিন, এ গ্রুপ, নিউপ্লক্সিন গ্রুপ এই ওষুধটা কি এই গ্রুপের? এটা মনে হয় দর্শক ডায়রিয়ার জন্য সিপ্রোফ্লক্সাসিন গ্রুপের আর কি। সিপ্রোফ্লক্সাসিনটা তো একটা ইয়া আর কি, জেনেরিক নেম। এটার আপনি যেটা বলছেন ট্রেড নেম আর কি, সিপ্রো, সিপ্রোসিন এগুলা। এজিথ্রোমাইসিন ওষুধটা তো এমনি বেশি ব্যবহার হয়। হ্যাঁ, এজিথ্রোমাইসিন এটা আমরা দেখি যে মানে ফার্মেসিতে বেশি ব্যবহার হয়, মানে বেশি বেশি কেনাকাটা হয় এটা। ডায়রিয়াতে প্রথমে আমাদের দেওয়া দরকার সিপ্রো, মেট্রো এগুলো আর কি। অনেকে এখন বেশিরভাগ আসলে ম্যাল প্র্যাকটিস হয় আর কি। ম্যাল প্র্যাকটিস মানে বুঝছেন, অল্প বিদ্যা ভয়ঙ্করের ব্যাপার। যাই হোক, হ্যাঁ মোটামুটি শেষ আমাদের আজকে। নামাজ পড়া যাবে মনে হচ্ছে, শেষ তো পড়া। কারো প্রশ্ন আছে? না হলে কালকে প্রশ্ন করেন, কালকে বা পরশু পড়েন। এখন পড়লে না প্রশ্ন বের হবে, না পড়লে রিগার্ডিং প্রশ্ন আসবে না।